দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং। 2017 সালে রাজধানীর উত্তরায় আদনান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে কিশোর গ্যাংয়ের নৃশংসতা প্রথম আসে গণমাধ্যমে। এরপর 2019 সালে নয়ন বন্ড ও তার দলের হাতে রিফাত শরীফ হত্যার পর কিশোর গ্যাং সমস্যার প্রকটতা ব্যাপকভাবে আলোচিত হয়। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে 2020 সালে নানা কারণে সারা দেশে 13 থেকে 18 বছর বয়সী 264 জন কিশোর নিহত হয়েছে। হিরোইজম প্রকাশ করতে পাড়া মহল্লায় বিভিন্ন নামে গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের সদস্যরা আধিপত্য বিস্তার, সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, মাদক ও প্রেম নিয়ে বিরোধের জেরে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া ছিনতাই, মাদক, ব্ল্যাকমেইলিং সহ নানা অপরাধেও জড়াচ্ছে তারা। কিশোর গ্যাংয়ের হাতে এত সব অপরাধ সংগঠিত হলেও আইনে 18 বছরের কম বয়সীদের শিশু হিসেবে গণ্য এবং প্রশাসনিক কাঠামোর দুর্বলতায় তাদের অপরাধ দমনে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শক। জানিয়েছেন আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথাও। কিশোর অপরাধ দমনে চ্যালেঞ্জগুলো কেমন, কেন বাড়ছে কিশোর গ্যাং কালচার, আইন সংশোধনে এর সমাধান কতটা সম্ভব, এসব নিয়ে আলোচনায় রাজকাহনে অনলাইনে যুক্ত আছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, যুক্ত আছেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান এবং আছেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেখলা সরকার। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকে রাজকাহনে। জনাব মোখলেসুর রহমান, আপনার কাছ থেকেই শুরুতে জানতে চাই যে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শক সম্প্রতি বললেন, কিশোর গ্যাং বা কিশোর অপরাধ দমন চ্যালেঞ্জ হয়ে উঠছে এবং একটি কারণ হচ্ছে বয়সটা। আইন অনুযায়ী 18 নিচে সবাই শিশু, ওই 18 পর্যন্ত হওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 18তে একজন পূর্ণাঙ্গ যুবক হয়ে ওঠে। অতএব এই বয়স সীমাটা কমানোর পক্ষেই একটা চিন্তা ভাবনা চলছে। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় এটির যৌক্তিকতা কেমন, এবং আপনি মনে করেন কিনা যদি এটি করা হয় তাহলে আসলে কিশোর অপরাধ, কিশোর গ্যাংয়ের মতো বিষয়গুলো কমবে বা হ্রাস টানা যাবে? 18 বছরের নিচ পর্যন্ত মানুষকে শিশু হিসেবে চিহ্নিত করা, এটা একটা উন্নত দেশের ধারণা। এবং পাশ্চাত্য দেশগুলোতে তারা টিনেজ 19 পর্যন্ত, টিনেজ 18 পর্যন্ত তারা মনে করে যে শিশুরা স্বাভাবিক প্রক্রিয়ায় যে আইনটা চলে সেই আইন থেকে তাদের বিচার কার্যক্রমগুলো ব্যতিক্রমী ভাবে হবে এবং তাদেরকে শিশু হিসেবে গণ্য করতে হবে। সেই চেতনা থেকেই, সেই স্পিরিট থেকেই আমাদের পুরো আইনের ধারাবাহিকতা গুলোই পাশ্চাত্য থেকেই এসেছে। ব্রিটিশ শাসনের যে আইনগুলো সেগুলোকেই আমরা রক্ষা করে এসেছি এবং সেই ধারাবাহিকতায় এই 18 বছর পর্যন্ত শিশুদেরকে, মানুষদেরকে আমরা শিশু হিসেবে গণ্য করার আইনটা তৈরি করা হয়েছে। এটা আমি বলবো যে এটা একটা উন্নততর দিক হয়েছে, এটা আরো বেশি মানবিক হয়েছে, আরো বেশি আইন প্রয়োগের ক্ষেত্রে কলা কৌশল অবলম্বন করার ক্ষেত্রটা অনেক বেশি যেমন জটিল হয়েছে তেমন সেটা একটা প্রসারিত হয়েছে যে মানুষকে শিশু হিসাবে ট্রিট করা। কারণ দেশের অর্ধেকই হলো শিশু এবং এদেরকে আমরা অনেক সময়ই আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়। তাদের মৌলিক অধিকার সমূহ, তাদের দেখভাল করার বিষয়গুলো, সেগুলো আমরা হয়তো অনেক সময় আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায় এবং সেই দৃষ্টির আড়ালে যাতে না থাকে সে কারণে এই আইনটি প্রণয়ন করা হয়েছে বলে যতটুকু আমি জানি বা আমার ধারণা। কিন্তু আমাদের ফৌজদারি যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধিতে বলা হয়েছে প্রথমত এটা ছিল 7 বছরের নিচে কোনো শিশু কৃত কোনো অপরাধ নয়। পরে এটাকে অ্যামেন্ড করে করা হয়েছিল 9 বছর। 9 বছরের নিম্নের শিশু দ্বারা করা কোনো ধরনের অপরাধ হিসেবে গৃহীত হবে না এবং তাদেরকে কোনো রকমের গ্রেপ্তার বা আইনের কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে না। তবে এখানে আরেকটা সিলিং দেওয়া আছে, এই 9 বছরের ঊর্ধ্ব হতে পারে যদি 14 বছর পর্যন্ত কোনো শিশুর মনে হয় যে তাদের সাবালকত্ব প্রাপ্তি হয়নি অথবা বুদ্ধি এমন বিকশিত হয়নি যে তারা বুঝতে পারে যে ঘটনা পরম্পরাটা কি এবং এই কনসিকুয়েন্সটা কি একটা অপরাধজনক ঘটনা ঘটে গেলে। তো সেটা ছিল পুরনো আইন। আবার 2013 সালে এবং তার অ্যামেন্ডমেন্ট 2018 সালে যে আইনটি, শিশু আইনটি হয়েছে, সেই আইনটাতে পরিষ্কার করে বলা আছে 18 বছর পর্যন্ত ব্যক্তিকে অবশ্যই শিশু হিসেবে চিহ্নিত করতে হবে এবং তার বিচার, তার তদন্ত, তার থানায় অবস্থান, তার ইন্টারোগেশন সমস্ত কিছুই একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে করতে হবে এবং সেখানে প্রবেশনারি অফিসার, সেখানে থানার বিশেষ কর্মকর্তা, যদি নারী কর্মকর্তা থাকে তাদেরকে দিয়ে শিশুকে ট্রিট করানো,
সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন কোনো ব্যক্তি যেন এ ধরনের অপরাধের আমল তদন্ত করতে না পারে। নানান রকমের একটি সেফ গার্ড এখানে দেওয়া হয়েছে শিশুদেরকে। সেগুলো করতে গিয়ে আমাদের কাঠামোয় যে একটা অসুবিধা আছে সেটা তো বলতেই হবে, কারণ এটাকে বাস্তবায়িত করতে গেলে যে ধরনের পরিবেশ পরিমণ্ডলটা তৈরি করা দরকার, থানা, প্রবেশনাল অফিসার, আদালত, সমস্ত জায়গাগুলো তো সেই কাঠামোগুলো আমাদের অনেকখানি দুর্বলতা রয়ে গেছে, এবং সেখানে প্রশিক্ষিত ব্যক্তি, সেখানে সেই ধরনের শিক্ষিত জনবল সেগুলো নেওয়া, এবং এটা বিশেষভাবে প্রশিক্ষিত ব্যক্তি হওয়া প্রয়োজন। শুধু পুলিশ হলেই চলবে না, শিশুদেরকে তারা হ্যান্ডেল করতে পারে এই ধরনের ব্যক্তিবর্গকে থানায়, অফিসারকে থানায় থাকা দরকার। সেগুলো যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই যে কিশোর গ্যাংয়ের কথা যেগুলো বলছেন, শিশু অপরাধীদের যাদের কথা বলছেন, তাদেরকে যথাযথভাবে বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত কঠিন। জনাব মোখলেসুর রহমান, এই প্রশ্নটি তো আপনার কাছে আবার পরবর্তীতে থাকবে যে আপনি বলছেন যতক্ষণ পর্যন্ত এগুলো করতে না পারবো, এতদিন পর্যন্ত এগুলো করা গেল না কেন, সেখানে বাধাগুলো কোথায় রয়ে গেছে সেটি আপনার কাছে পরবর্তীতে শুনবো। কিন্তু এক লাইনে সেই প্রথম প্রশ্নটি, আপনি কি মনে করেন এই বয়স সীমাটা কমানো উচিত, এটি বলবেন? দেখুন, বয়স সীমাটা যখন বাড়ানো হয়েছে তখন এটা অনেক বিচার বিবেচনা করে, বাংলাদেশের শিশুদের অতীত চিন্তা ভাবনা করে কিন্তু এটা বয়সটা বাড়ানো হয়েছে। আমরা যদি শিশুদেরকে শিশু হিসাবে চিহ্নিত করতে না পারি, এটা আমাদের এক ধরনের ব্যর্থতা হবে। এটাকে কমিয়ে নিয়ে আসা হয়তো কোনো কঠিন কাজ হবে না, কমিয়ে একটা আইন দ্বারা কমিয়ে নিয়ে আসা সম্ভব, কিন্তু কমিয়ে নিয়ে আসার পরে শিশুরা যাতে তাদের শিশু অধিকার থেকে বঞ্চিত না হয় সেই দিকটাও বিবেচনা করার দরকার আছে। এটা একটা অ্যাডভান্স আইন হয়েছে, একটা প্রাগ্রসর আইন হয়েছে, সেই আইনটাকে রক্ষা করতে পারবো কি পারবো না সেটা অবশ্য যারা আইন প্রণয়ন করবেন তারা তুলসিরা বিশ্লেষণ করে। জনাব মোখলেসুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছ থেকে একটু আপনার মূল্যায়নটা জানতে চাই। আপনি কি মনে করেন এই বয়স সীমাটা কমিয়ে আনার প্রয়োজনীয়তা আছে কিনা, এবং আমরা তো আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি, শিশু অধিকার সনদে 1989, এবং সেই অনুযায়ী 18 বছরের একটা বয়স সীমা আমাদেরকে মানতে হবে। এখন আমরা কি সেটা পারবো চাইলে, যেহেতু আমরা সনদে স্বাক্ষরকারী দেশ? জি, আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, একটি কথা বলি যে আমাদের যে 18 বছরের সময়সীমা, এটি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শুধুমাত্র এখন উন্নত দেশের কথা বলবো যে উন্নত দেশ থেকে ধার করে নিয়ে আসা হয়েছে এমনটি কিন্তু নয়। যখন বাংলাদেশ, এবং আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু এশিয়াতে এবং দক্ষিণ এশিয়ার ভিতরে প্রথম রাষ্ট্র যারা আন্তর্জাতিক সনদটি আমরা স্বাক্ষর করি, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা প্রশংসা কুড়িয়েছি এই জন্য যে আমরা এরকম আন্তর্জাতিক সনদ এত তড়িৎ গতিতে শিশুদের স্বার্থ রক্ষার্থে আমরা একটি সিগনেটারি স্টেটে আমরা রূপান্তরিত হয়েছি। এবং কেন আন্তর্জাতিকভাবে এই 18 এই বয়সটা নির্ধারণ করা হলো, এটা কি শুধুমাত্র যে পশ্চিমা দুনিয়ার তাদের চিন্তা চেতনার দিক থেকে, তা কিন্তু নয়। এখানে ডক্টর মেখলা সরকার আছেন, উনি নিশ্চয়ই বলবেন যে একজন মানুষের তার মানসিক পূর্ণ বিকাশ কখন হয় সেটি কিন্তু এখানে বিবেচনা নিয়ে আসা হয়েছে, এবং বৈজ্ঞানিক আপনার পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতেই একটা বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট যখন একদমই পরিপূর্ণ হয় সেই সময়টাকে নির্ধারণ করবার চেষ্টা করা হয়েছে একদমই বৈজ্ঞানিক ভিত্তিতে। এবং সেইখানে দেখা গেছে যে 18 বছর হলে তখনই একজন পূর্ণবয়স্ক তার যে পরিপূর্ণ বিকাশটি মানসিক সেটি সম্ভব, এবং তাই 18 বছরকে নির্ধারণ করা হয়েছে। এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো তফাৎ কিন্তু নেই, এখানে একজন মানুষকে বিবেচনা করা হয়েছে, এবং সেই নিরিখে কিন্তু 18 বয়স এই সীমানাটি কিন্তু নির্ধারণ করা হয়েছে। এবং আমরা এই আন্তর্জাতিকভাবে আমরা যখন এটা গ্রহণ করেছি, এবং পরবর্তীতে এটা যখন আমরা আমাদের দেশীয় আইনে, রাষ্ট্রীয় আইনে যখন রূপান্তরিত করেছি, এর মাধ্যমে কিন্তু আমরা একটা সভ্য রাষ্ট্র হিসেবেই নিজেদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা পরিচিত করতে সক্ষম হয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে, এই জন্য কি আমাদের এই বয়সসীমাটা আবার কমিয়ে নিয়ে আসতে হবে? অবশ্যই নয়। আমাদের কিন্তু দেখতে হবে যে অপরাধটা কেন হচ্ছে, কি কি কারণে হচ্ছে, এবং সেই অপরাধটা দমনের পন্থা কি কি রয়েছে, এবং সেইখানে আমরা শিশুদের স্বার্থ রক্ষা করেও, আমরা এই বয়স সীমাটা রক্ষা করেও আমরা এই যে অপরাধগুলো হচ্ছে সেই অপরাধ প্রবণতা
কমিয়ে আনা সম্ভব কিনা সেই দিকটা আমাদের মনোযোগ হতে হবে। বরঞ্চ এখানে মানে ডক্টর মুখলেস একটা কথা বলেছেন যে আমরা বয়সসীমা আমরা আইনের মাধ্যমে তো কমিয়ে আনা সম্ভবই, কিন্তু এতে কোনো ইনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে শিশু অধিকার কোনোভাবে বিঘ্নিত হচ্ছে কিনা সেই দিকটা কিন্তু আমাদের নজর রাখা একান্ত প্রয়োজন। এবং আমি মনে করি যে বয়সসীমা যদি কমিয়ে আনা যায় তাহলে কিন্তু এটি আমাদের শিশুরা সাংঘাতিকভাবে একটা বিপজ্জনক পরিস্থিতির ভিতরে নিবর্তিত হবে এবং সেখানে শিশু অধিকার রক্ষাটা বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়াবে। আমি আপনাকে শুধুমাত্র একটি তথ্য দিচ্ছি। প্রায় বছর 20 আগেই একজন ফরাসি একজন মনস্তাত্ত্বিক বলে আমরা মনে করি একজন উনি এটা নিয়ে কাজ করেছিলেন অনেক শিশুদের নিয়ে। তার একটি বাংলাদেশে শিশুদের নিয়ে একটি গবেষণা করেছে থেরেসা ব্লানশে, এবং থেরেসা ব্লানশে তার যে পুস্তকটি প্রকাশিত হয়েছে উনি দেখিয়েছেন যে আমরা শিশুদেরকে, বাঙালিরা আমাদের সমাজে আমরা শিশুদেরকে কিভাবে ভাগ করি। যে শিশুটা আপনার দরিদ্র পরিবার থেকে এসছে তাকে সে যেন 5-6 বছরেই সে যেন আর ওই মানে সে যেন নাবালক থাকে না, সে যেন শিশু থাকে না, সে যেন প্রাপ্ত বয়স্ক একজন অপরাধীর পর্যায়ে চলে যায়। কিন্তু সেই একই শিশু যখন গুলশান বনানী বাড়িধারার হয় তখন 22 বছর হলো, আহা ও একদম খোকা, ওর নাক টিপলে কেন দুধ বেরোবে, ওকে তো একদম শিশু, ও কিছু বোঝে। অর্থাৎ আমাদের যে এই যে মানে সম্পদ, ধনী দরিদ্র, এটা আমাদের শিশু বা শিশুত্ব নির্ধারণেও আমাদের মানসিক জগতে যে বিরাজ করে এই বৈষম্য, এটি কিন্তু আমাদের মেনে নিতে হবে। এবং এই বৈষম্য নিরসনে 18 বছর বয়স নির্ধারণ বিরাট একটা ভূমিকা পালন করেছে, যেখানে দরিদ্র শিশুরা আইনের সহায়তা পেতে সক্ষম হয়েছে। আজকে যদি আবার আমরা বয়সসীমাটা নিচে নামিয়ে আনি, আমরা কিন্তু প্রকারান্তরে যারা দরিদ্র তাদেরকেই আবার আমরা বিচারহীনতার ভিতরে ফেলে দেব, তাদেরকে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি করব এবং তাদের কাছ থেকে তাদের এই শৈশব কালটা রাষ্ট্র ছিনিয়ে নিতে উদ্যত হবে, যেটি একটি রাষ্ট্রের পক্ষে করা কখনোই সমীচীন হবে বলে। ডক্টর মিজানুর রহমান, সেখানে আপনি আইনের সহায়তা, শিশুদের আইনের সহায়তার উপর জোর দিচ্ছেন, সাথে সাথে এই দিকটাও যেটি হয়তো, যেই কথাটি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শক বলতে চাইছেন, মানে যথাযথ বা যথেষ্ট পরিমাণ বিচার শাস্তি দেয়া যাচ্ছে না। যেমন নিশ্চয়ই ভারতের নির্ভয়া কেসের পরে, মামলার পরে, সেখানে শুধুমাত্র সবার মৃত্যুদণ্ড হলো, একজনের হলো না, কারণ সে 18 বছর থেকে 6 মাস কম ছিল তার বয়স, এবং তিন বছর সংশোধনাগারে থাকলো, তারপর তার মুক্তি হয়ে গেল। এটি নিয়ে ভারতে অনেক আন্দোলন হলো এবং তার প্রেক্ষিতে বয়স সীমাটা কমিয়েও দেওয়া হলো, যে এরকম যদি অপরাধের গ্র্যাভিটি বা মাত্রাটা এত বেশি হয় তাহলে সেই বয়স সীমাটা সেই হিসেবে কমিয়ে দেওয়ার বিষয়টা আছে। আমাদের দেশে কি সেরকমটি ভাবার অপরাধ আছে, মানে সেরকম ভাবার দরকার আছে কিনা? আপনি যে উদাহরণটি দিলেন এটি কিন্তু আমরা এক্সেপশনের কথা, ব্যতিক্রমের কথা বলছি। এরকম ব্যতিক্রম কিন্তু পৃথিবীর অনেক দেশই রয়েছে। আমি আপনাকে একান্ত আমি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো অঙ্গরাজ্যে যেখানে এরকম শিশুদের, তারা কিন্তু ফৌজদারি অপরাধ, যাদের ফৌজদারি ক্রিমিনাল রেসপন্সিবিলিটি তাদের নেই, কিন্তু যখন দেখা গেছে যে কোনো একজন যে শিশুর সংজ্ঞার ভিতরে পড়ছে কিন্তু স্কুলে বন্দুক নিয়ে গিয়ে সে অকাতরে নির্বিচারে গুলি করেছে এবং অনেকে প্রাণহানি ঘটেছে, এরকম কয়েকটি ঘটনায় দেখা গেছে যে সেই অঙ্গরাজ্যের লেজিসলেচার তারা বিশেষ অধিবেশনে বসে তারা বৈজ্ঞানিক দ্বারা এবং মনস্তত্ত্ববিদদের দ্বারা সেই শিশুকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে তার মানসিক বিকাশটা কত বছরের মতো হয়েছে, এবং সে যে অপরাধটা করেছে তার বয়সটা যদি কমিয়ে দেয়া যায়, তাকে যদি এই ফৌজদারি মানে আপনার ক্রিমিনাল রেসপন্সিবিলিটি আওতায় নিয়ে আসা যায়, এতে করে তার প্রতি অবিচার করা হবে কিনা। এবং এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু দেখা গেছে যে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি এজটা তখন কমিয়ে আনা হয়েছে সেই নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, এবং তাদেরকে ফৌজদারি বিচার আওতায় নিয়ে আসা হয়েছে। বাট দিস আর অল এক্সেপশনস, ব্যতিক্রম। সেই ব্যতিক্রমের ঘটনা আমাদের এখানে যদি 2-1টি হয় সেটি কিন্তু সেই ব্যাপারে বলবার কিছু নেই, ব্যতিক্রম হতেই পারে। 2-1জনের ক্ষেত্রে তাদের কিন্তু 18 বয়স পর্যন্ত, তার আগেই তাদের সেই ম্যাচুরিটিটা এসে যেতে পারে। এটাও কিন্তু আমি বললে হবে না বা ডক্টর মুখলেসুর রহমান বললে হবে না, এটা কিন্তু ডক্টর মেকার সরকারকে, তাকে কিন্তু বলতে হবে। উনি পরীক্ষা করে বলবেন যে এই ব্যক্তি, এই শিশুটির
সেই ম্যাচুরিটি কত বয়সে হয়েছে এবং তার ক্ষেত্রে এই বয়স সীমাটা কমিয়ে আনা সম্ভব। আমি ডাক্তার মেখলা সরকারের কাছে যাব, তবে এই প্রশ্নটি আপনি যেহেতু বলছেন ব্যতিক্রমী বিষয়ের ক্ষেত্রে, তাহলে কি আইনে এরকম একটা ব্যতিক্রমী ধারাও রাখা উচিত, মানে ব্যতিক্রমের ক্ষেত্রে একটি ধারাও রাখা উচিত কিনা, যে এরকম অপরাধের ক্ষেত্রে নিয়মিত শাস্তি নিয়মিত আদালতে, মানে যেটি একজন পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে, পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের ক্ষেত্রে, পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে বলতে চাচ্ছি, হয়ে থাকে সেরকমটা হবে, এরকম একটা ব্যতিক্রমী ধারাও কি রাখা উচিত, মানে ব্যতিক্রমের জন্য? ওই ব্যতিক্রমটা কিভাবে হবে এটা কিন্তু খুবই মানে আমি বলবো যে গভীরভাবে বিবেচনা করতে হবে, কেননা ঢালাওভাবে যদি এই ব্যতিক্রমটা আবার প্রয়োগ করা শুরু হয়ে থাকে, যেটা আমাদের প্রবণতা অনেকটা, তাহলে কিন্তু আবার শিশুরা কিন্তু বিপদের মুখে তাদেরকে আমরা ঠেলে দেবো। এটা কখনোই রাষ্ট্রের পক্ষে করা উচিত হবে না। যে রাষ্ট্র আন্তর্জাতিকভাবে অঙ্গীকার করেছে যে আমরা জাতিসংঘের সনদের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ, 18 বছরকে আমরা নির্ধারণ করেছি, যা বৈজ্ঞানিক ভিত্তিতেই করা হয়েছে, সেটা থেকে ব্যতিক্রম হিসেবে সরে আসলেও খুবই সতর্কতার সঙ্গে কিন্তু এই কাজটি আমাদেরকে করতে হবে। জি, সতর্কতা রক্ষার কথা বলছেন ডাক্তার মেখলা সরকার। কয়েকটি বিষয় জমে গেল যে 18 বছর রাখার মনস্তাত্ত্বিক, মানে 18 বছরে কি মনস্তাত্ত্বিক পরিবর্তনটা হয়ে যায় যে এই বয়স সীমাটা নির্ধারণ করা হয়েছে, এই বিষয়টি আপনি একটু বলবেন। আর এটিও একটু জানতে চাই, আপনার কি মনে হয় যে এই বয়স সীমাটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে অপরাধীর, মানে কম বয়সে যারা অপরাধ করছে তাদের মনের মধ্যে এই ধারণাটা আসবে যে আমি যদি অপরাধ করি তাহলে তো আমাকেও নিয়মিত আদালতে উঠতে হবে, নিয়মিত শাস্তি, মানে কঠোর শাস্তি পেতে হবে, অতএব আমি করব না, এরকম একটা মনস্তত্ত্ব কি সেই শিশুদের মধ্যে বা সেই কম বয়সী অপরাধীদের মধ্যে আসতে পারে? তাতে কোনো লাভ হবে? মেখলা সরকার একটু আনমিউট করে বলবেন ডাক্তার মেখলা। দুটি প্রশ্ন, একটি হলো যে 18 বছর বয়সটা আসলে নির্ধারণ করা হলো কিনা, এটা আসলে যেটা একটু আগে আমার প্রিভিয়াস বক্তা বলে গেলেন মিজানুর রহমান ভাই, যে অ্যাকচুয়ালি হলো যে এটা আসলে আমাদের এক ধরনের রাফ একটা এজ। সাধারণত বলা হয় যে আমাদের যে ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্যগুলো তৈরি হয়, অর্থাৎ আমাদের ব্যক্তিত্ব একটা স্টেবল বৈশিষ্ট্য পেতে গেলে মোটামুটি আমাদের 18 বছর বা 19 বছরের মধ্যে, এই একটা বয়সের মধ্যে আমাদের এক ধরনের পরিপক্কতা আসে বলে আমরা মনে করি। পরিপক্কতা বলতে অর্থাৎ হলো আমাদের যে ব্যক্তিত্বের যে এক ধরনের স্টেবল যে ক্যারেক্টারিস্টিক সেটা আসে। তবে এটা একেবারে 18 বয়সের সাথে সাথে যে তার পরিপক্কতা হবে ব্যাপারটার সাথে তা না, এখানে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু জড়িত। যেমন একটু আগে বলে গেল যে এখানে তার প্যারেন্টিং স্টাইলটা কিরকম, সে কিরকম আসলে বিষয়ের সাথে এক্সপোজড, যেমন যেটা বললেন যে একটু আগে বললেন যে আমাদের যারা একটু আরবান সোসাইটি, অর্থাৎ যারা উচ্চবিত্ত পরিবারের যারা, তাদের যেহেতু স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ গুলো অনেক কম মোকাবেলা করতে হয় বলে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে পরিপক্কতার জায়গাটা অনেক ক্ষেত্রে কম থাকে। আবার একই সাথে যারা ছোটবেলা থেকে নানা রকমের চ্যালেঞ্জের মুখোমুখি তাদের হতে হয়, বা তারা নানা রকমের বাস্তবমুখী জীবনের সাথে তারা সংশ্লিষ্ট হয়ে যায়, তাদের কিন্তু পরিপক্কতা একটু হয়তো তাদের আগে আসতে পারে। কাজে একেবারেই যে একদম 18 বছরের সাথে সাথে সব বয়সের ছেলেমেয়েরা যে একই রকমেরই সে পরিপক্কতা অ্যাটেন্ড করবে ব্যাপারটা তা না। এটার সাথে অনেকগুলা বিষয় রিলেটেড, কিন্তু মোটামুটি ভাবে বলা হয় যে 18-19 বছরের মধ্যে একটা অ্যাডোলেসেন্ট যে এজ থেকে একটা তরুণের পরের পরবর্তী বয়সটা, অর্থাৎ হলো আমরা যদি কৈশোর বয়সটাকে বিবেচনা করি, তাহলে এই বয়সটাকে ধরা হয় এ অর্থে যে এ সময় আমাদের যে ব্যক্তির যে বৈশিষ্ট্য সেটা তার তৈরি হয়। এখন হলো অবশ্যই হলো একজন শিশু কিশোরকে কিন্তু সেই সুযোগের জায়গাটা দেওয়া, কারণ একটা এই বয়সের যেহেতু তার আবেগের যেহেতু তার পরিপক্কতা নিয়ন্ত্রণ তাতে থাকে না, তার চিন্তা ভাবনার জায়গাগুলো অত সুসংবদ্ধ থাকে না, স্বাভাবিকভাবে যখন নানা রকমের কাজগুলো তারা করে থাকে সেটা কিন্তু ঠিক অতখানি বিবেচনা বোধও তাদের অনেক সময় কাজ করে না। এবং যেখানে দ্বিতীয় যে প্রশ্নটি, যে এই বয়সটি কমিয়ে আনলে তাদের মধ্যে এই ভীতিটা তৈরি হয় কিনা, অ্যাকচুয়ালি হয় কি শিশু কিশোরদের মধ্যে কিন্তু তারা খুব বেশি কনসিকুয়েন্স, যে আমাদের মানে এক ধরনের তাদের একটা বৈশিষ্ট্যই কিন্তু যে অমনিপোটেন্স তাদের মধ্যে থাকে, অর্থাৎ হলো আমি যাই করি আসলে আমার কিছু হবে না, হ্যাঁ, এই ধরনের কিন্তু একটা ব্যাপার থাকে। এবং খুব লং টার্মের ব্যাপারগুলা তারা চিন্তা করে কাজ করে না, তারা কিন্তু বেশিরভাগ সময় ইমিডিয়েট একটা গ্র্যাটিফিকেশন থেকে তারা কাজগুলো করে। এবং এই যে মোরাল যে সেন্সটা, যেটা নীতি নৈতিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো খুব বেশি একদম খুব পরিপক্ক ভাবে তৈরি হয় ব্যাপারটা তাও না। কাজে যে জিনিসটা বলা হচ্ছে যে আমাদের 18 থেকে যদি 17 বছর বা তার একটু আগে করে ফেলা হয়, তাহলে যে সেই ভয়টা থেকে যে তারা তরুণরা বা আমাদের শিশু কিশোররা তারা যে খুব সংহত আচরণ করবে ঠিক এমন কিন্তু বলা যায় না। বরং এই জায়গাগুলোতে আমরা যদি বয়স কমানোর চাইতে আমরা বেশি আসলে আমরা বেশি মনোযোগ দিই যে এখনকার ছেলেমেয়েরা কেন আসলে এই অপরাধ প্রবণতার জায়গাগুলো জড়িয়ে যাচ্ছে। আমাদের এখানে ইন্টারনেট ডাক্তার মেখলা সরকার কেন জড়িয়ে যাচ্ছে এই প্রশ্নটা একটা বড় নিশ্চয়ই আলোচনা আছে, আপনি নিশ্চয়ই একটু বিস্তারিতই বলতে হবে আপনাকে। একটা বিরতির পরে আসি, তারপর নিশ্চয়ই এটি নিয়ে শুনতে পারবো। আরো অনেকগুলো প্রশ্ন আপনাদের তিনজনের কাছে আছে। আমি একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম
আইনজীবী ইস্পাত নিবেদিত রাজকাহনে ডাক্তার মেখলা সরকার যুক্ত আছেন আমাদের সাথে। জি ডাক্তার মেখলা সরকার, যেই বিষয়টি আপনি বলতে শুরু করেছিলেন, আমার মনে হয় হ্যাঁ জি আপনাকে দেখতে পাচ্ছি, যে বিষয়টি বলতে শুরু করছিলেন সেখানেই একটু আবারও যাই। প্রথমত যে বাড়ছে, আইন শৃঙ্খলা বাহিনীও বলছে তারা চ্যালেঞ্জের মুখে পড়ছে কিশোর অপরাধ দমনে। এই বাড়ছে, আসলে কি অপরাধটা দিনে দিনে বাড়ছে, বিষয়টা কি এরকম? এবং যেখানে বলছিলেন যে কেন বাড়ছে, কেন কিশোররা এই দিকগুলোতে অপরাধের দিকে আকৃষ্ট হচ্ছে বা গ্যাংয়ে সম্পৃক্ত হতে আকৃষ্ট হচ্ছে, ডাক্তার মেখলা? কিশোর বয়সের কিন্তু নানা ধরনের বৈশিষ্ট্য রয়েছে। তারা নানা রকমের দুর্ধর্ষ কাজ করতে চায়, হিরোইক অনেক অ্যাক্টিভিটি করতে চায়, তারা নানাভাবে তাদের আইডেন্টিটি এস্টাবলিশ করতে চায়, এবং যেহেতু তাদের সাংঘাতিক রকমের ফিজিক্যাল এবং মেন্টাল এনার্জি রয়েছে, সেটা নানাভাবে তারা চ্যানেলাইজ করতে চায়, এবং নট নেসেসারিলি যে সেই চ্যানেলাইজেশন গুলা সবসময় সঠিক পথে হবে কিনা। এবং এটা কিছুটা আমাদের সমাজের এবং মানে পরিবারেরই দায়িত্ব যে এই তাদের অসম্ভব শারীরিক এবং মেন্টাল এনার্জিটা সঠিক পথে আসলে চ্যানেলাইজ করতে, তাদের সাহায্য করতে দেওয়া। তো সেই জায়গাটা আমার মনে হয় আমরা একটু কমই করছি। প্রথমত আমি একটা ফ্যাক্টরের কথা বলবো যে ইদানিং যে অনলাইন যে গেম, হ্যাঁ, সেগুলোর মধ্যে কিন্তু নানা রকমের ভায়োলেন্ট গেম রয়েছে, নানা রকমের অ্যাক্টিভিটি রয়েছে। এগুলো প্রথমত তাদের অনেক রকমের উত্তেজনা গুলো অনেক ক্ষেত্রে বাড়াচ্ছে। আর একটা এটা হচ্ছে যে এই ভায়োলেন্স গুলা এক ধরনের, তারা যখন ছোটবেলা থেকে দেখছে, এগুলোর প্রতি কিন্তু এক ধরনের অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে, এবং এটার মধ্যে যে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, এটা যে অন্য মানুষের একটা ক্ষতির ব্যাপারটা আছে, এই জায়গাগুলো কিন্তু কিছুটা তারা, আমি বলবো তাদের যে অনুভূতির জায়গাগুলো, সেটা কিন্তু সেভাবে তাদের হচ্ছে না। এবং যেহেতু তারা এবং এর এক্সাইটমেন্টে কিন্তু তাদের বেশি আকৃষ্ট করছে। এবং এর বাইরে হলো কিছুটা আমাদের যে এখন যে কিছুটা বলবো যে বাচ্চাদের যে খেলার মাঠ, এই জায়গাগুলো কিন্তু এখানে কমে ফেলেছে, এবং বাচ্চার সমমর্মিতা একটু অসুবিধা হচ্ছে ডাক্তার মেখলা সরকার, সংযোগে একটু অসুবিধা হচ্ছে। আমি আপনার কাছে আসি আবারও, তাহলে একটু সংযোগটা ততক্ষণে ঠিক হয়ে যাক। একটু অসুবিধা যেহেতু হচ্ছে, এই যে আপনি বলছিলেন যে ভায়োলেন্ট গেমগুলোর কথা, আদালত তো নির্দেশনা দিয়ে পাবজি, ফায়ার আর্মস বা ফায়ার ফাইট কি যেন নাম, সেই গেমগুলো বন্ধের কথা বলেছেন, টিকটক লাইকি এগুলো বন্ধের কথা নির্দেশনা দিয়েছেন। তাতে কি আসলে খুব কাজ হচ্ছে? যদিও আমরা জানছি এগুলো শিশু কিশোরদের হাতে এখনো অ্যাভেলেবেল, এটিতে কি কোনো উপকার পাওয়া যেতে পারে কিনা, সত্যি যদি এটা বাস্তবায়ন করা যায়? আপনার কাছে আমি আসি। আমি জনাব মোখলেসুর রহমান, আপনি যে সীমাবদ্ধতা কথাটা বলছিলেন যে কিশোরদের গ্রেপ্তার, যেটির কথা পুলিশ মহাপরিদর্শকও বলেছেন সম্প্রতি, যে গ্রেপ্তারের পর প্রবেশন অফিসার লাগে, কিন্তু প্রবেশন অফিসার যথেষ্ট পরিমাণ নেই, কোথায় আছে সেটি পুলিশ জানে না। এবং আগেও তিনি বলেছেন যে কিশোরদেরকে নিয়মিত আদালতে বিচার করা যায় না, তাহলে বিচার কোথায় হবে? সংশোধনাগারে রাখতে, মানে নিয়মিত কারাগারে পাঠানো যায় না, পাঠাতে হয় সংশোধনাগারে, সেই সংশোধনাগারও যথেষ্ট পরিমাণ নেই। সমস্যাগুলো যদি চিহ্নিত হয় তাহলে সমাধানটা হচ্ছে না কেন? এখানে বাধাটা কোথায়? আমি ডক্টর মিজানুর রহমান আপনার কাছে এই জায়গাটা আপনার অভিজ্ঞতা থেকে পরবর্তীতে জানতে চাইবো। জনাব মোখলেসুর রহমান, শুরুতে যদি আপনার কাছ থেকে জানি। সমাধানের বিষয়টিতে আমরা কতখানি প্রায়োরিটাইজ করলাম, কতখানি গুরুত্ব দিলাম, কতখানি এটাকে একটা সমস্যা হিসেবে চিহ্নিত করলাম। আমাদের দেশের বহুবিধ সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে গিয়ে এই শিশু আইন বাস্তবায়নের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই জায়গাটুকু কতটুকু আমাদের চিন্তার মধ্যে আছে, এবং কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো, কতটুকু বাজেটারি অ্যালোকেশন আমরা দিতে পারবো, কতটুকু স্থাপনা নির্মাণ করতে পারবো, কতটুকু জনবল দিতে পারবো, এগুলো সমস্ত কিছু এর সাথে জড়িত হয়ে আছে। তো এইটাকে যদি আমরা অ্যাড্রেস করতে যাই, এই সমস্যাগুলো যদি সমাধান করতে যাই, তাহলে অনেকগুলো পদক্ষেপ নেওয়ার, একটার পর একটা পদক্ষেপ নেওয়া দরকার। এই পদক্ষেপগুলো নিলে তখন হয়তো আমরা দেখবো যে পাশ্চাত্যের দেশের যেভাবে তারা শিশুদেরকে হ্যান্ডেল করে, আমরা হয়তো সেইভাবে শিশুদেরকে হ্যান্ডেল করতে পারবো। কিন্তু এই যে অবকাঠামোগত সমস্যা, এই যে জনবলের সমস্যা, বিশেষ জনবল হলেই তো হবে না, এটা একটা বিশেষায়িত জনবল তৈরি করা প্রয়োজন। এর জন্য এটা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা থাকা দরকার। প্রবেশনের অফিসার কে তারা তাদের জায়গায় যে শিশুদেরকে নিয়ে রাখবে সংশোধনাগার গুলো, সেগুলো যেন কারাগার না হয়ে থাকে, এবং সেখানে যেন একটা শিশু বান্ধব একটা পরিবেশ তৈরি করে রাখা হয়। তো সেগুলো একটি অনেক বড় বিষয়। আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক বড় বিষয়, যদিও শুধুমাত্র শিশু বলে আমরা মনে করছি যে এটা একটা ক্ষুদ্র বিষয় হতে, একটা ছোট পরিসর, কিন্তু এটা একটা অনেক বড় বিষয়। এটা একটা প্যারাডাইম শিফট। এটা বিচার ব্যবস্থাপনায় আইন প্রয়োগের জায়গা একটা অনেক বড় পরিবর্তন। সেই পরিবর্তনের মানসিকতার জায়গাগুলো তো আমরা এখনো যেতে পারিনি। সেইখানে যে আমাদের অর্থকড়ি দেওয়া দরকার, বাজেট দেওয়া দরকার, সেই জায়গা তো
কিন্তু আমরা এখনো যেতে পারিনি। এগুলো যদি করা যায় তাহলে অবশ্যই এটার থেকে সুফল আসবে এবং আমরা আমাদের যে ধ্যান ধারণা গুলো আছে সেই ধ্যান ধারণা গুলোর থেকেও বেরিয়ে আসতে পারবো। আমি ওই আমার প্রথম কথায় যে বলছিলাম যে এই যে ধারণাগুলো উন্নততর ধারণা, আজকে পৃথিবীর সভ্যতা গত 300-400 বছরের সভ্যতা পাশ্চাত্য সভ্যতা, সেখান থেকে আমরা সমস্ত মতবাদ গুলো নিয়েছি, গণতন্ত্র, ধনবাদ, অন্যান্য মতবাদ, সাম্যবাদ, মানবাধিকার, এই ধারণাগুলো থেকেই কিন্তু এই শিশুর অধিকারটাও চলে এসেছে এবং সেই অধিকারগুলো পূরণ করতে গিয়েই আমাদের দেশেও এমন একটি অ্যাডভান্স একটা প্রাগ্রসর আইন আমরা তৈরি করতে পেরেছিলাম, যেটাকে হয়তো যথাযথভাবে অ্যাড্রেসটা করতে পারলে, এখন মনে হচ্ছে যে এটা করতে গিয়ে আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা যদি এটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি হয়তো আরো কিছু বছর পর এটার একটা সুফল আমরা পেতে থাকবো। এখন আইনটাকে যদি সংশোধন করে আমরা শিশুদেরকে বয়স কমিয়ে নিয়ে আসি, আমি একটু আগেই বলেছি যে কমিয়ে নিয়ে আসা সম্ভব, কিন্তু শিশুদেরকে যে গুরুত্ব আমরা দিয়েছিলাম, দিয়ে আইনটা তৈরি করেছি, সেই গুরুত্বটা শিশুদের কাছ থেকে আমরা আবার ফেরত নিয়ে যাব। স্পষ্ট জনাব মোখলেসুর রহমান, মানে প্রক্রিয়ার মধ্যে সেই গুরুত্বটা আমরা দেইনি, আইনের মধ্যে যে গুরুত্বটা আছে। আমি ডক্টর মিজানুর রহমান, এখান থেকে আমাদের সক্ষমতায় ঘাটতি আছে, ঘাটতিটা কোথায়? সমস্যাগুলো চিহ্নিত কিন্তু সমাধানটা হচ্ছে না কেন? বলছেন নানাবিধ সমস্যার মধ্যে এই বিষয়টি আড়ালে পড়ে যাচ্ছে, প্রায়োরিটির কথা বলছিলেন জনাব মোখলেসুর রহমান, কিন্তু আমাদের তো প্রতিষ্ঠানও অনেক আছে, মানবাধিকার কমিশন আছে যেখানে আপনি চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন, আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে, এরকম আছে, তো কেন এই বিষয়গুলো নজরদারি করে মানে এর সমাধান আনা যাচ্ছে না? দেখুন, আমরা কিন্তু উপসর্গের উপরে বেশি জোর দিচ্ছি। আমরা কিন্তু মূল যে কারণ, যে কেন এই অপরাধ হচ্ছে, এই অপরাধ প্রবণতা কেন বৃদ্ধি পেয়েছে, এটি দিকে কিন্তু আমরা আমরা জেনেও না জানার ভান করে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমি স্পষ্টত একটি কথা বলি যে দেখুন, আমাদের কিন্তু এই যে কিশোর অপরাধ বলুন বা এই যে একটা উচ্ছৃঙ্খল অবস্থা, এটি কিন্তু যখন একটি সমাজে বা রাষ্ট্রে যখন পুঁজিবাদ যখন তার শিকড়টা প্রচিত করতে শুরু করে এবং তার পল্লবগুলো বিকশিত হতে থাকে, তখন কিন্তু সেই রকম একটি সমাজে যদি আইনের শাসনের ঘাটতি থাকে, তাহলে কিন্তু এরকম অপরাধ প্রবণতা কিন্তু বৃদ্ধি পায়। আপনি চার্লস ডিকেন্সের যদি উপন্যাসগুলো পড়েন, সেই অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর ইংল্যান্ডের যে চিত্র, সেই চিত্র কিন্তু আজকের বাংলাদেশের চিত্র থেকে খুব একটা তফাৎ নয়। কেন? যে তখনও কিন্তু ওখানে এই যে আপনার যে এই প্রিমিটিভ অ্যাকুমুলেশন ক্যাপিটাল যখন হচ্ছে, তখন এই উপসর্গগুলো কিন্তু আমাদের ভিতরে বাসা বাঁধে। এখন আমাদের দেখুন, আমাদের রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটেছে, আমাদের অর্থনীতির দুর্বৃত্তায়ন ঘটেছে, আমাদের মনে করুন যেভাবে আমাদের যে এই মানে একটা বিচারহীনতার এক ধরনের আমরা লক্ষ্য করি, এবং আমাদের আইনের শাসন বড্ড দুর্বল অবস্থায় রয়েছে, যেখানে আমরা দেখছি যে আমরা পুঁজি বা অর্থের পুজো করছি। আমরা কিন্তু নীতি নৈতিকতার পুজোর স্থলে এখন অর্থের পুজো শুরু করে দিয়েছি। কে কতটা ধন অর্জন করতে পারলো সেটার উপরে আমাদের জোর বেশি, কিন্তু কোত্থেকে এইটা উৎসটা কেমন, এটা নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তিত বা ভাবিত নই। যখন এরকম একটা অবস্থায় চলে গেছে সমাজ, সেখানে এর প্রভাব যে আমাদের শিশুদের মধ্যে পড়বে, এটা তো আশ্চর্য হবার কিছু নেই। এবং সেখানে আমরা শুধুমাত্র ভালোভাবে কাজ করতে পারতাম, সামাল দেওয়া সম্ভবপর হতো যদি আইনের শাসন আমাদের দৃঢ় অবস্থানে থাকতো, এবং আইনের শাসন যারা এটা মানে কার্যকর করবেন তাদের ভিতরে যদি কোনো শৈথিল্য এবং তাদের ভিতরে কোনো রকম যদি আমাদের ওই আমি বলবো যে তাদের সক্ষমতা, তাদের ইচ্ছা, তাদের নীতি নৈতিকতা, এগুলো যদি আমাদের যে কাঙ্ক্ষিত মাত্রায় যদি বজায় রাখা সম্ভব হতো, তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা যে কোনো সমাজে এগুলো কিন্তু মোকাবেলা করা সম্ভব। ডক্টর মিজানুর রহমান, একটা বিরতিতে যাব, কিন্তু আপনি যে বলছেন আইনের শাসনের তো অনেক বড় জায়গা, যদি একদম সুনির্দিষ্টভাবে যদি এই জায়গাটায় আসি যে কিশোর অপরাধের মানে যেই সমস্যাগুলো পুলিশ মহাপরিদর্শক বলছিলেন, জনাব মোখলেসুর রহমানও একটু আগেই বলছিলেন, প্রক্রিয়াগত যে জটিলতা, যে প্রবেশন অফিসার নিয়োগ যথেষ্ট পরিমাণ নাই, কোথায় আছে পুলিশ জানে না, তারপরে সংশোধনাগার পর্যাপ্ত না, এই যে বিষয়গুলো প্রক্রিয়াগত শিশুর অপরাধ বা কিশোর অপরাধের বিচারের জন্য, সেগুলো সমাধানে আসলে অসুবিধা কোথায়? সেটি কি খুব কঠিন বিষয় বা খুব সময় সাপেক্ষ বিষয়? একটা বিরতির পরে এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আসছি, রাজকাহনে ফিরছি।
ফিরে এলাম রাজকাহনে। আমাদের দর্শক সুজন সরকার, রিপন হোসেন, নাজমুল হালদার, তৌহিদুল ইসলাম সহ অনেকে মন্তব্য করছেন। আমাদের আলোচনায় চলে এসছে বলে এই বিষয়গুলো আর নতুন করে বলছি না। ডক্টর মিজানুর রহমান, যেই প্রশ্নটি করছিলাম যে আমাদের যে প্রশাসনিক কাঠামোগত দুর্বলতার কথা আলোচিত হচ্ছিল, সেগুলো দূর করা কি খুব কঠিন কাজ বা খুব সময় সাপেক্ষ? এখন সবকিছু নির্ভর করে আমাদের ইচ্ছের উপরেই এবং আমাদের মানসিকতার উপরেই। আমি মানসিকতার একটু উদাহরণ আপনাকে দিতে চাই। আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমি এই শিশু অপরাধীদের নিয়ে আমি একটি গবেষণা করেছিলাম এবং সেখানে আমার ছাত্র ছাত্রীদেরকে, তারা আমার সঙ্গে ছিল সহযোগী হিসেবে, তারা রাজশাহীর কোর্টে দেখা গেল যে অনেকের সঙ্গে একটা শিশুকে একদম কোমরে দড়ি বেঁধে একদম কোর্টে হাজির করা হয়েছিল এবং যখন বিরতি হয় তখন আমার ছাত্রটি, যাকে আমি বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম, সেই ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করে এবং তাকে বলে যে আচ্ছা স্যার, ওখানে তো একজন শিশুকে দেখলাম, শিশু অপরাধীদের সঙ্গে অ্যাডাল্টদের সঙ্গে আনা হলো, এটা কি স্যার আপনি মনে করেন না যে আমাদের আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল? তখন এই ম্যাজিস্ট্রেট আমার ছাত্রকে বলেছিল যে তুমি কোন ইয়ারে পড়ো? বলছে স্যার আমি 4th ইয়ারের ছাত্র। বলছে তুমি 4th ইয়ারে নাকি? আমার তো মনে হচ্ছে তুমি ক্লাস 10-এ পড়ো। অর্থাৎ আমি কি মনে করি, আমার কাছে কি মনে হয়েছে সেটা বড় হয়ে দেখাই দিল। তাহলে আমার মানসিকতা যদি এরকম হয়, আমি যদি শিশুকে না দেখতে পারি, তাহলে সেই শিশুর স্বার্থ আমি কেমন করে রক্ষা করব? এই জায়গাটি কিন্তু ওই মনে করুন যে আমাদের প্রবেশন অফিসার আছেন, কিন্তু প্রবেশন অফিসারদের পুলিশ কেন জানে না যে প্রবেশন অফিসার আছেন? এটা তো জানার কথা। তাহলে এই ঘাটতিটা কোথায় আছে? কেন প্রবেশন অফিসারের আমরা তাকে ব্যবহার করতে পারছি না? এবং কেন প্রবেশন অফিসার নিজেও প্রতিনিয়ত তার এই থানার সঙ্গে যোগাযোগ থাকছে না যে কখন কোথায় কোন শিশুকে গ্রেপ্তার করা হচ্ছে, যেখানে তার সাহায্য প্রয়োজন এবং তার অংশগ্রহণ একান্তই অপরিহার্য। এখানে প্রত্যেক জায়গায় আমরা দেখবো যে ঘাটতি আছে, আমরা শিশুদের দেখি না। অনেক আগে প্রায় 1899 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি একটি কথা বলেছিলেন যে আমি এই শিশু অপরাধীদের জন্য অনেক কিছু আমাদের করতে হবে এবং এর জন্য আমাদের এই যেটা আমাদের মুখলেসুর রহমান সাহেব বলেছেন যে আমরা অনেক সময় এগুলোকে ছোট বলে মনে করি, খুব ছোট ব্যাপার, এটা প্রায়োরিটি পাচ্ছে না। এই প্রায়োরিটি জায়গাটা আমাদেরকে বোধহয় নতুনভাবে চিন্তা করতে হবে। সে প্রধান বিচারপতি বলেছিলেন, আমি ধরে নিই যে শুধুমাত্র একজন শিশু অপরাধী রয়েছে বাংলাদেশে, কিন্তু তারপর উনি বলছেন কিন্তু সে যদি আমার সন্তান হয় তাহলে আমি কিরকম গুরুত্ব দেব সেটির প্রতি। এই বিবেচনা বোধ যতক্ষণ পর্যন্ত সেই গুরুত্বের জায়গায় আপনি বলছেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মুখলেসুর রহমান, এই সমন্বয়টা কেন হয় না? স্যার যে প্রশ্নটি তুললেন, কেন পুলিশ কেন জানে না কোথায় প্রবেশন অফিসার আছে? জি, আমার অত্যন্ত প্রিয় ডক্টর মিজানুর রহমান, তার অনেক কথার সাথে আমি একমত। তো এই যে সমস্যাটা এখন দেখা দিয়েছে, তো মানে এটা দেখতে হবে যে সাইজটা যদি অনেক বড় হয়ে যায়, এটা সমাজ কাঠামোকে যদি নড়বড়ে করে দেওয়ার মতো অবস্থায় হয়ে যায়, অপরাধ প্রবণতা যদি তাদেরকে দিয়ে হতে থাকে। আমরা কিন্তু বিভিন্ন সার্ভেতে দেখেছি, 20 বছর আগের সার্ভে দেখেছি যে এই 16 থেকে 36 বছর বয়সের লোকজন মানে ভায়োলেন্ট ক্রাইম গুলো করে থাকে। এখনো এই সার্ভের বয়সটা কিন্তু একই রকমই রয়ে গেছে, এই 14-15 থেকে 30-35-36 বছর পর্যন্ত। আবার এর চাইতে বেশি বয়সের লোকটা আবার আরেকটু সফিস্টিকেশনের ধরনের ক্রাইম গুলো করে থাকে। তো এটা যদি বেড়ে যায় এবং এই ক্রাইম গুলো করার পেছনে যে সমস্ত কারণ, সেই কারণগুলো তো বিশ্লেষণ করার সুযোগ এখানে নাই, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এটা যদি বারবারান্ত হয়ে যায় এবং রাষ্ট্রের পক্ষে যদি মনে হয় যে এটাকে নিয়ন্ত্রণ করা, আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার, তখন হয়তো আইনটা পরিবর্তনের কথা আরো জোরে সোরে আসতে পারে। কিন্তু আমরা এই আইনটা পরিবর্তন করে যদি শিশুদের বয়সটাকে আরেকটু কমায় নিয়ে আসি, এবার হয়তো একটা অল্প সময়ের জন্য সেটা হয়তো কার্যকরী হতে পারে, কিন্তু ইন দা লং রান আমাদেরকে কিন্তু আবার ফিরে যেতে হবে শিশুদেরকে এই 18 বছর বয়স পর্যন্ত, কারণ আমরা আন্তর্জাতিক নেটওয়ার্কের বাইরে যেতে পারবো না। এবং একদম স্পষ্ট জনাব মুখলেসুর রহমান, এটা দীর্ঘমেয়াদী সমাধান না, এটি আপনার বক্তব্যে স্পষ্ট। ডাক্তার মেখলা সরকার, আগের প্রশ্নটার সাথে যুক্ত করে বলে দিই যে পাবজি বা টিকটক এগুলো যেগুলো ছিল এগুলো বন্ধের নির্দেশনা দিয়েছেন, এগুলো সত্যি বন্ধ হলেও যে ভায়োলেন্সের কথা আপনি বলছিলেন সেটা কি কমবে কিনা, আপনার পরামর্শের জায়গাটাও একটু ছোট করে। শুধুমাত্র পাবজি বা ইত্যাদি যে গেমগুলো আছে সেটা বন্ধ করা না, আমি বলবো এ ধরনের যে গেমগুলো থাকে যেটা আসলে শিশুদের জন্য সাংঘাতিক রকমের ক্ষতিকর, এই জন্য এক ধরনের স্ক্রুটিনি সেল কিন্তু থাকা দরকার সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, এবং এগুলো এক ধরনের অনলাইন মনিটরিং এর
সাথে থাকা দরকার। সাথে আমাদের যেটা প্রয়োজন অ্যাকচুয়ালি যে আমাদের ইদানিং যে কিশোর সহিংসতা হচ্ছে, আমাদের নানা রকমের গ্যাং কালচার আমরা দেখছি, এগুলো সবই কিন্তু আমাদের জন্য ওয়েক আপ কল। কাজে এই ওয়েক আপ কলগুলোর দিকে মানে সরকার, রাষ্ট্র এবং বিশেষ করে আমাদের পরিবার সবারই মনোযোগী হওয়া উচিত। এবং বিশেষভাবে এখানে আমি বলবো প্যারেন্টিং এর ব্যাপার গুরুত্বপূর্ণ, আমাদের স্কুলিং এর বাচ্চাদের মানসিক বিকাশের ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে প্যারেন্টদেরকে এই যে আমাদের বাচ্চারা কোথায় যাচ্ছে, কি করছে, সেই জায়গাগুলো একটু মনিটর করা প্রয়োজন। এবং বাচ্চাদের আমি বলবো যত বেশি আসলে বাইরের খেলাধুলা, তাদেরকে আবারও মাঠে ফিরিয়ে আনার জন্য আসলে আমাদের সবার জায়গা থেকে। ডাক্তার মেঘলা সরকার, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জনাব মোখলেসুর রহমান, ডক্টর মিজানুর রহমান, আপনাদের তিনজনকেই আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে। দর্শক, ধন্যবাদ আপনাদের।